কথায় আছে রিভেঞ্জ ইজ সুইট, তবে সবসময় রিভেঞ্জ কিন্তু ওই মাঠে নেমে নিতে হয় না। 25 বছরের যে অপেক্ষাটা ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হারের প্রতিপক্ষ, যে প্রতিপক্ষের বিরুদ্ধে হার, সেই 25 বছর অপেক্ষার অবসান হয়েছে। এবং এই মুহূর্তে যদি বলা যায় সবথেকে খুশি বা সবথেকে শান্তিতে যিনি রয়েছেন, তিনি হয়তো আমাদের বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। কিভাবে এই মেঘের আড়ালে মুচকি হাসছে, মুচকি হাসছেন বটে, এবং মুচকি হাসছেন এবং কোনো রকম ক্রেডিট না নিয়ে। কিন্তু আমি কেন বলছি যে মাঠে নেমে রিভেঞ্জ নিতে হয় না, আপনারা আন্দাজ করতেই পারছেন যে এই যে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক কে ছিলেন? রোহিত শর্মা। আর রোহিত শর্মাকে অধিনায়ক করার জন্য যাকে সবথেকে বেশি কথা শুনতে হয়েছিল, যাকে সবথেকে বেশি সমালোচনার শিকার হতে হয়েছিল, তিনিও কিন্তু সেই সৌরভ গাঙ্গুলি। সেই সৌরভ গাঙ্গুলি যখন আজকে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়ে গেল, রোহিত শর্মা, গৌতম গম্ভীর সবাইকে নিয়ে কথা হচ্ছে, তাকে নিয়ে সেভাবে কথা হচ্ছে না। আমরা গতকাল তার যে সাক্ষাৎকার নিয়েছি, সেখানেও তিনি এই কারণটা বলেছেন যে কেন রোহিত শর্মাকে ক্যাপ্টেন করেছেন, কিন্তু একবারও ওই কলার তুলে বলেননি যে আমি করেছিলাম। এটাই হয়তো বাকিদের থেকে তাকে আলাদা করে। সভ্যতা, দেখো হিন্দিতে একটা প্রবাদ আছে, প্রবাদটা হচ্ছে নেকি কর দরিয়া মে ডাল, অর্থাৎ তুই ভালো কাজ করে যাও এবং তারপর সেটা ভুলে যাও। এবার সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে একজন অত্যন্ত বড় মাপের ক্যাপ্টেন ছিলেন, সবাই আমরা জানি। ম্যাচ ফিক্সিং কাণ্ডের পর কীভাবে দলকে জেগে তুলেছিলেন, এবং এই আগে যে একটা কোটা সিস্টেম ছিল, কোটা সিস্টেম থেকে বেরিয়ে ছোট রাজ্য থেকে প্লেয়ার তুলে আনা, এগুলো সকলেই আমরা জানি। এবার রোহিতকে কেন ক্যাপ্টেন করা হয়েছিল টিম ইন্ডিয়ার, এবং কেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেই সময় বিভিন্ন কটূক্তি হজম করতে হয়েছিল অ্যাজ এ বিসিসিআই প্রেসিডেন্ট? তার কারণ দুটো সিনারিও। একটা, তখন বিরাট কোহলি ক্যাপ্টেন ছিলেন এবং বিরাট কোহলি টি-20 ফরম্যাটটা ছেড়ে দেওয়ার পরে বিসিসিআই চাইছিল যে না, তাহলে বিরাট যদি টি-20 ফরম্যাট ছেড়ে দেয় তাহলে ওয়ান ডেতেও বিরাট ক্যাপ্টেন্সি করবেন না, 3টে ফরম্যাটে 3টে আলাদা ক্যাপ্টেন হতে পারে না, তাহলে প্লেয়ার এবং কোচের ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু বিসিসিআই এর স্টেপটা নিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই, যে না তাহলে বিরাট টেস্টে করুন, টি-20 এবং ওয়ানডেটা অন্য একজন ক্যাপ্টেন নেব। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সব থেকে যোগ্য ব্যক্তি কে ছিল সেই সময়? রোহিত শর্মা। কারণটা কি? এর আগে রোহিত শর্মা কিন্তু 2টো এশিয়া কাপ, একটা নিধাস ট্রফি, 4টে IPL জিতে নিয়েছেন, এবং তারপরে দেখা গেল কি রোহিতের ক্যাপ্টেন্সিতে অনেক তারকা প্লেয়ার বিভিন্ন সময় চোটের জন্য ব্যক্তিগত কারণে না খেললেও 2টো বর্ডার গাভাস্কার ট্রফি, তোমার 5টা IPL, সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-20 বিশ্বকাপ, এতগুলো অ্যাচিভমেন্ট। তো এই মুহূর্তে তর্কাতীতভাবে লাল বলের ক্রিকেটে রোহিত শর্মাকে শ্রেষ্ঠ ক্যাপ্টেনের তকমা না দেওয়া হলেও হোয়াইট বলের ক্রিকেটে রোহিতের জুড়ি মেলা ভার। কিন্তু এটাও ঠিক কথা, রোহিত শর্মা রিসেন্টলি একটা জিও হটস্টারকে ইন্টারভিউ দিয়েছেন দুবাই ছাড়ার আগে, যে তিনি জানেন না যে তিনি 27 পর্যন্ত খেলবেন কিনা, কিন্তু এই মুহূর্তে রিটায়ারমেন্ট করছেন না। এটাও হতে পারে যে আমরা হয়তো আগামী ডিসেম্বরে ভারতের, তার এরপর ওয়ানডে সিরিজ রয়েছে, মাঝখানে অনেকটা লম্বা গ্যাপ, আমরা দেখতে পারি রোহিত শর্মাকে খেলছেন, কিন্তু হয়তো আর ক্যাপ্টেন হিসেবে নাও খেলতে পারেন, কিংবা ডিসেম্বরে ওয়ানডে সিরিজটা খেলে তিনি অবসর নিয়ে নিতে পারেন। কিন্তু এই যে একটা পরিমণ্ডল তৈরি করা হচ্ছিল রোহিত শর্মাকে নিয়ে, না রোহিত হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পরেই অবসরটা নিয়ে নেবেন, যেরকমভাবে টি-20 বিশ্বকাপের পরে নিয়েছিলেন, সেটা কিন্তু হলো না। এবং সেটা যখন হলো না, তার কারণ হচ্ছে যে কেনই বা ছাড়বেন। এবং বারবার কালকে আমি দেখছিলাম মহারাজদাকেও একটা প্রশ্ন করা হচ্ছিল যে কেন অবসরের বিষয় নিয়ে, এবং তিনি যথেষ্ট বিরক্ত হয়েছেন, এবং বিরক্ত হওয়াটাই খুব স্বাভাবিক কথা। তার কারণ একজন প্লেয়ার তার পিকে আছেন, এবং সবথেকে বড় কথা ফাইনালে 76টা রান। রৌনক, তুমি তো ম্যাচটা দেখেছো, 68 বলে 66 রান ছিল রোহিত শর্মার, এবং তারপরে যখন পরপর উইকেট পড়তে থাকে তখন রোহিত শর্মাও নিজের ব্যাটিংয়ের গিয়ারটা চেঞ্জ করেন, এবং তখন তার উপলব্ধিও ছিল না এবার আমাকে উইকেটে টিকে খেলতে হবে। ওই 76টা রান যদি রোহিত না করতেন, ভারত কিন্তু এত সহজে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা জিততে পারতো না, এত ট্রিকি উইকেটে। তো আমার মতে রোহিত শর্মা যা সাকসেস পেয়েছেন, অবশ্যই তার পেছনে
সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান রয়েছে। আবার এটাও ঠিক কথা, সৌরভ গঙ্গোপাধ্যায় এমন মানুষ, তিনি তো কখনো কোনো জায়গায় বলে বেড়াননি যে আমি যুবরাজ সিংকে এনেছি, আমি বীরেন্দ্র সেহবাগকে এনেছি, আমি নিজের ওপেনিং ছেড়ে দিয়ে বীরেন্দ্র সেহবাগকে ওপেন করিয়েছি। এইগুলো লোকে বলে, এবং এটাই ক্রেডিট একটা মানুষের। এই বিষয় নিয়ে আমি সাইদদা তোমার কাছে আসবো। এই যে একটা গোটা জেনারেশন সাইদদা, সেই গোটা জেনারেশন আজকের দিনে দাঁড়িয়েও দাদি অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা বলেন, এবং এর আগে বা এর পরেও তো অনেক ভারতীয় অধিনায়ক এসছেন, তারা সাফল্যও পেয়েছে, কিন্তু অনেক সময় আমরা দেখি তর্ক বিতর্ক, কিন্তু এমন একজন মানুষ যিনি ক্রেডিট না নিলেও তাকে সবাই এসে ক্রেডিট দেন। এই বিষয়টা নিয়ে কীভাবে বলবো? তিনি তো কবেই খেলা ছেড়ে দিয়েছেন, তারপরও তিনি যেখানে যান যখন যান সবার মানে মনে প্রাণের প্রিয় মানুষ হয়ে ওঠেন। সৌরভ গাঙ্গুলি কি করে? না দেখো, এটা ক্রিকেট মস্তিষ্ক, বাঙালিদের মস্তিষ্ক। সেদিন আমি কোনো একটা জায়গার ছোট রিলের মধ্যে শোয়েব আখতার উনি বলছেন সৌরভ গাঙ্গুলি আসার পর ভারতীয় ক্রিকেটের যে পরিবর্তনটা ঘটেছে, এবং উনি আক্ষরিক অর্থে বেঙ্গলি এই শব্দটা ব্যবহার করেছেন, এবং বাঙালি মেধা যে আলাদা এটা শুধু ভারতীয় না, এবং গোটা বিশ্বে তো সমাদৃত। এই যে আমরা বাঙালিরা ইদানিং সময় বারবার বলি না, তুমি আমাকে বাংলা পক্ষ বলে দাগিয়ে টাগিয়ে দিও না, আমি জন্ম থেকেই বাংলা পক্ষ, আলাদা করে দাগানোর দরকার নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ধরো এই যে আমরা বলি যে ধরো অন্য কোনো সম্প্রদায়ের আমি নাম বলছি না, ভারতবর্ষের নানান প্রদেশের মানুষদের সঙ্গে তারা নাকি অনেক এগিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি বলে আর কি। রাজস্থানের মানুষ এগিয়ে গেছে বা বিহারের মানুষজন এগিয়ে গেছেন, তারা নানান জায়গায় এগিয়ে আছেন, বাঙালিরাই বলে। আমার মনে হয় এদের সঙ্গে বাঙালিদের তুলনা হয় না। বাঙালিদের ব্রেন মেধা নিয়ে তুলনা হওয়া উচিত জার্মানদের সঙ্গে, ফ্রেঞ্চদের সঙ্গে, ইংরেজদের সঙ্গে, কেননা বাঙালিদের মেধাটা এই লেভেলের। তুমি যে সৌরভ গাঙ্গুলি দেখো, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, ধোনিকে নিয়ে আসা, বা এই কথা মানে সব্যরাজিও বলছিল, নিজের জায়গা ছেড়ে দিয়ে স্যাক্রিফাইস দেখো, নিজের জায়গা ছেড়ে দিয়ে বীরেন্দ্র সেহবাগকে তিনি ওপেনিংয়ে জায়গা দিলেন। তুমি যদি সচিন তেন্ডুলকারের সঙ্গে সৌরভ গাঙ্গুলির ওপেনিং জুটি দেখো, সচিন তেন্ডুলকার তো আনডাউটেডলি নাম্বার 1 অল টাইম, কিন্তু ওই সময়টাতে যে সময়টাতে তুমি ব্যাট করছে সচিন আর সৌরভ, সৌরভ, সচিনের নাম আমি নিয়েই বলছি। তুমি যদি ওই সময়টাতে দুজনের ব্যাটিং অ্যাভারেজ, স্ট্রাইক রেট সমস্ত কিছু যদি দেখো, সৌরভ গাঙ্গুলি এক চুল হলেও এগিয়ে আছে, এক চুল না বেশ কিছুটা এগিয়ে আছে। তুমি সেই জায়গাটা নিজেকে ছেড়ে দিয়ে বীরেন্দ্র সেহবাগকে জায়গা করে দেওয়া, এবং তারপরেও প্রমাণ হলো যে মানুষের জন্য জায়গা দিল, সেও আনডাউটেডলি নাম্বার 1 একজন। এটা তো একটা অধিনায়ক, সে নিজের কিং সেই হয়, জানো তো, যে কিং মেকার। ওই নামের পাশে কিং বসিয়ে দিলাম, তিনি আগে কিং পরে কিং, ও দিলে হবে না। কিং হচ্ছে তিনি, যিনি হচ্ছে কিং মেকার, যিনি ভবিষ্যৎটা দেখতে পান। এবার সৌরভ গাঙ্গুলি অল্প সময়ের জন্য বোর্ডে দায়িত্ব পেলেন। বোর্ডে দায়িত্ব পেয়ে তিনি যে অর্থের বিনিময়ে তোমার আইপিএল এর তোমার ব্র্যান্ডিং, ব্রডকাস্টিং বিক্রি করলেন, সেটা তো গোটা পৃথিবীর ক্রিকেটের ইতিহাসে সে রেকর্ড ব্রেক করা খুব টাফ আছে। এটা একটা সেট করে দিয়ে যাওয়া। এবং তার সঙ্গে তুমি ধরো এই যে রোহিত শর্মাকে নিয়ে আসা কত কঠিন কাজ। আমরা তো ইন্টারনেট জগতে বা তোমার এই ইনস্টাগ্রাম বা ফেসবুক জগতে আমরা জানি যে বিরাট কোহলি ইজ আ বিগ ফ্যাক্টর না বিগেস্ট ফ্যাক্টর। ক্রিকেটে তো অবশ্যই বিগেস্ট ফ্যাক্টর। ইন্ডিয়ার থেকে বড় ব্র্যান্ড তো কিছু হয় না ক্রিকেট, আমরা বারবার বলি ইন্ডিয়া, ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড ইন্ডিয়া, তারপরে বিরাট কোহলি। সেই বিরাট কোহলিকে তুমি ক্রিকেটটা মন দিয়ে খেলো, কারণ তোমার হাতে যে ব্যাটিংটা আছে সেটা ক্ষতি হচ্ছে এর জন্য বোঝানো। আমি দেখো ওই সময় সৌরভ গাঙ্গুলিকে কত মানুষ ট্রোল করেছে, কত মানুষ ট্রোল করেছে, কেননা অ্যাবিউজ করেছে। সৌরভ চুপই ছিলেন, তাই আজও চুপ থাকাই উচিত, কিন্তু নীরবে কাজটা তো করে দিয়ে গেছেন। যে আরো বেশি লংজিভিটি পেল বিরাট কোহলির ব্যাটিং, কেননা বিরাট কোহলি ক্যাপ্টেন হিসাবে কি না ইত্যাদি ইত্যাদি আলোচনা করার দরকার নেই, কেননা ব্যাটার হিসাবে তিনি পৃথিবীর 1, 2, 3 সর্বকালের হিসেব যদি তুমি করো, সচিন তেন্ডুলকার যেমন কি ক্যাপ্টেন ছিলেন, কে কি হিসাব করতে, কেন জানতে যাবে তিনি কেমন ক্যাপ্টেন ছিলেন, কেননা তিনি অ্যাজ আ ক্রিকেটার, অ্যাজ আ ব্যাটার তিনি যা, সেটাই ইতিহাসে স্বীকৃত। বিরাট কোহলিও তাই। রোহিত শর্মার মতো একটা অধিনায়ক দরকার ছিল। এবং গতকাল সৌরভ গাঙ্গুলি ঠিক রোহিত শর্মা নিয়ে যখন প্রশ্নটা এলো, কি প্রশ্নটা হওয়ার পর তিনি কি উত্তর দিলেন আমরা বরং একবার শুনে নিই। According to you, what's the thinking behind in appointing Rohit as the captain then, and it is now proven that it was perhaps the right move. It's his skills, his leadership skills,
the way he captained Mumbai Indians during his period as captain, you could see that, as a captain, he had a lot of ability, and once Virat finished in T20, he was the right person to take the team forward. পরপর দুটো ICC trophy, which is a remarkable performance. So আজকাল প্রতি বছরই একটা ICC ট্রফি, আবার এক বছর বাদে একটা ইন্ডিয়াতে T20 হবে, তো সুযোগও থাকে জেতার। আর ইন্ডিয়া দারুণ টিম, ইন্ডিয়ার যে প্লেয়ার আছে আরেকটা টিম হয়ে যাবে। রোহিতের মধ্যে কি দেখো দাদা, মানে ওভারঅল স্কিল, ক্যাপ্টেন্সি স্কিল, টেম্পারামেন্ট, যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্সকে ক্যাপ্টেন্সি করেছে সব মিলিয়ে। What about retirement? They've just won a World Cup, so let's enjoy it. Why do all the time people talk about retirement? দেখো, তুমি এখানে এই যে তুমিও বললে বা সব্যসাচী যে কথাটা বললো যে নিজের নাম বলছেন না, কেন তিনি নিজের নাম বলবেন? এ তো গায়ে মানা না, আপনি মোড়লরা নিজের নাম বলে বেড়ায়, নিজের ডাক নিজে পিটিয়ে বেড়ায়। সৌরভ গাঙ্গুলি কেন নিজের ডাক নিজে পেটাবে? কেননা তার তো মস্তিষ্ক আছে, তিনি সেটাকে দিয়েই বুঝিয়ে দিয়েছেন যে এটাই। কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে, সে দায়িত্বের জন্যই শোটা করার। হ্যাঁ, এই মানুষটাই নেপথ্যে ছিলেন। ওই যে শুরুতে একটা কথা বললাম, আড়ালে এসে মুচকি হাসে, যেমন মেঘের আড়ালে সূর্য যেমন মুচকি হাসে, ঠিক তেমনই হয়তো সৌরভ গাঙ্গুলি মুচকি হাসছেন। এবং আমরা বঙ্গ সন্তান হিসেবে আমরাও গর্বিত যে আরও একটা মাস্টার স্ট্রোক তিনি দিয়ে গেছেন ক্রিকেট ছেড়ে দেওয়ার পরে। আর বলে না, মরা হাতির দাম লাখ টাকা, তুমি তাকে ক্রিকেট ছেড়ে দেওয়ার পরেও তার BCCI সভাপতি করেছো, তাতেও তিনি কয়েকটা স্ট্রোক দিয়ে গেছেন, যার জন্য ভারতীয় ক্রিকেট আরও 5-7 বছর এগিয়ে গেছে। এই কারণেই তো সৌরভ গাঙ্গুলি ডিফারেন্ট। একদমই তাই, এই কারণেই সৌরভ গাঙ্গুলি ডিফারেন্ট, এবং এই কারণেই আমাদের আজকের এই চ্যাট শো নিয়ে আপনারা কি মনে করছেন? কারণ গত কয়েকদিন ধরে সৌরভ গাঙ্গুলি নিয়ে তিনি যে কথাগুলি বলেছেন, তিনি তার বক্তব্য আমাদের এক্সট্রা টাইম ইংলিশ, এক্সট্রা টাইম বাংলা দুটো প্ল্যাটফর্মে গেছে এবং মানুষ দেখছেন, এবং তাদের যে কমেন্ট আসছে সেখানে বারংবার বলছেন যে হি ইজ এ জেন্টলম্যান। তিনি এখনও যখন কথা বলেন লোকে হাঁ করে শোনেন, মন দিয়ে শোনেন যে তিনি কি বলছেন, এবং প্রত্যেকটা কথা যুক্তিপূর্ণ হয়, প্রত্যেকটা কথার মধ্যে একটা রেসপেক্টফুল অ্যাপ্রোচ থাকে। সে তার যে ক্রিকেটারের সম্পর্কে বলুক না কেন। আর এই কারণেই হয়তো বলে না যে সৌরভ গাঙ্গুলি অরাটা এতটাই জোরালো, তিনি যখন কথা বলেন সবাই শোনেন, আর তিনি যখন কোনো ডিসিশান নেন তখনও সবাই শোনেন, আর তার ফলো পায় ভারতীয় ক্রিকেট। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, এবং আরও একবার কমেন্ট বক্সে এসে ঝড় তুলুন, কারণ আমরা বিরাট, রোহিত, ধোনি, গৌতম গম্ভীর সবার নাম নিয়ে ঝড় তুলি কমেন্ট বক্সে। সৌরভ গাঙ্গুলি নিয়ে এবার একটু ঝড় ওঠা দরকার, অন্তত এই বাঙালি মানুষটার জন্য এবার একটু আমরাও গলা ফাটাই। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।